জি স্যার। তোর বাইক নিয়ে এসব ডেলিভারি 10 মিনিটের মধ্যে শেষ কর। স্যার চিন্তা করবেন না, আপনি তো আমাকে চেনেন তাই না? আমি কখনো ডেলিভারি দেরি করি না। 50টা বক্স দিন বা 500টা, সময় মতো পৌঁছে দেব। একটা ছোট্ট অনুরোধ আছে, আজকের স্যালারিটা টাইমে দিয়ে দেবেন। আজ আমার খুব টাকার দরকার। আজ একজন স্পেশাল মানুষের জন্মদিন, আর আমি ওহ প্রেমিক বাবু, পুরো গল্পটাই শোনাবি নাকি? তোর হাতে আছে 9 মিনিট, শুধু 9 মিনিট, চল তাড়াতাড়ি। এ কথা শুনে বেদ সব প্যাকেট তুলে নিল এবং চিতার মতো দৌড়াতে দৌড়াতে সবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়ল। এ বোকা লোকটা বাইকটা নিল না কেন? বাইকটা তো ফাঁকাই পড়ে আছে, সমস্যা কি? ম্যানেজারের অপমান উপেক্ষা করে বেদ নিজের শর্টকাট পথে ছুটতে লাগলো। সব ডেলিভারি শেষ করে সে তার শেষ অর্ডারের জন্য আরকে ইন্ডাস্ট্রিজের লবিতে পৌঁছালো। লবির মাঝখানে দাঁড়িয়েছিল এক সুন্দরী মেয়ে, যার চোখ পড়ল বেদের ঘামে ভেজা ছেঁড়া শার্টের দিকে। মিস ক্ষীরার জন্য কোল্ড কফি। আজকাল কি জিমের সাবস্ক্রিপশন ফ্রি চলছে? সবাইকেই দেখি বিল্ড বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেদের টোন অ্যাথলেটিক শরীর আর শক্ত পেশিগুলো তার ছেঁড়া শার্টের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। না, এই শরীরটা আমি জিমে বানাইনি, বানিয়েছি কঠোর পরিশ্রমে, যার সাবস্ক্রিপশন আজীবনের। আমি শুধু স্পেশাল কোল্ড কফি ডেলিভারি দিতে এসেছি ক্ষীরা নামের একজনের জন্য। এটা কিয়ারা, বুঝলে? তুমি সবজি আর সুন্দরী মেয়ের তফাৎ দেখতে পাও না? আর সাহস কোথায় পেলে আমার নাম নিয়ে মজা করার? তুমি ডেলিভারি বয়? আপনার স্পেশাল ডেলিভারি ম্যাম। রাগে ফুঁসতে থাকা কিয়ারা কফিটা সোজা বেদের মুখে ছুঁড়ে মারল। তুমি আমার নাম কোনোদিন ভুলবে না, এখন এখান থেকে চলে যাও। কফিটা সত্যিই খুব ভালো ছিল, ধন্যবাদ ম্যাম। সাহস কিভাবে হলো তোমার? অন্যদিকে ভেজা শার্ট নিয়ে বেদ রেস্টুরেন্টে পৌঁছালো এবং তাড়াতাড়ি পোশাক বদলালো। তারপর সে হলের দিকে গেল তার স্যালারি নিতে। তার ম্যানেজার তাকে টাকা না দিয়ে শোন, ধরেছিস? আজ স্টাফ কম। ওই কালো স্যুট পরা লোকটাকে দেখছিস? সে খুব স্পেশাল। যদি তুই তাকে খুশি রাখতে পারিস তাহলে আমি 1 মাসের স্যালারি অ্যাডভান্সে দেব আর তোর চাকরিটা পার্মানেন্ট করে দেব। ওয়াও স্যার, একসাথে 2টো লাড্ডু। আপনি শুধু বেদের কেরামতি দেখতে থাকুন। আর নিঃশ্বাস নয়, শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। লোকটাকে চেনা চেনা কেন লাগছে? সেই সুঠাম গঠনের লোকটার মুখে এক রহস্যময় হাসি খেলছিল, এমন এক হাসি যা বেদকে আবার সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিতে ঠেলে দিল। কপালে ঘাম জমে উঠল, বেদের হৃদস্পন্দন বেড়ে গেল। নিঃশ্বাস নয়, শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। আমাদের ন্যায়, যতক্ষণ না বিশ্বাসঘাতকদের হাড় পুড়ে ছাই হবে ততক্ষণ আমরা শান্তি পাব না। কাপুর বিশ্বাসঘাতকদের জন্য আছে একটাই শাস্তি, শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। তুমি কি আমাকে শুনতে পারছো না, বধির বোকা? অর্ডার নেবে নাকি ম্যানেজারকে ডাকবো? জি স্যার। বেদ অর্ডার নিতে লাগলো আর নিজের কাজ করতে শুরু করল, কিন্তু তার মাথা ভরে গেল প্রশ্নে, এই লোকটার সঙ্গে সেই ভয়ঙ্কর রাতের কি সম্পর্ক? কিছুক্ষণ পর লোকটা উঠে চলে গেলে বেদ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টেবিল পরিষ্কার করতে গিয়ে বেদ দেখল লোকটা তার ফোন রেখে গেছে। বেদ ফোনটা তুলতেই লক স্ক্রিনে আবার সেই লোকটার মুখ দেখতে পেল। ওর গলায় একটা লকেট আছে, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। এই ফোনে নিশ্চয়ই ও সব ডিটেলস আছে। দেখি আনলক করা যায় কিনা। আমার ফোন চুরি করতে লজ্জা করলো না? ম্যানেজার,
স্যার স্যার আমার কথা শুনুন, আপনি ভুল বুঝছেন স্যার, এমন কিছুই নয়, আমি সত্যি বলছি। এই সরে যা, যে হাত তোকে খাওয়ায় সেই হাতই কামড়াচ্ছিস। বিশ্বাসঘাতক, নগ্ন করে দেওয়ার আগে এখান থেকে বেরিয়ে যা, চোর। স্যার, আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি কিছুই চুরি করিনি। তোমার মতো লোকদের রক্তেই প্রতারণা থাকে। ম্যানেজার, কাল থেকে এই বদমাশটাকে যেন এই এলাকায় আর দেখা না যায়। যেন আরেকটা কালো মিথ্যার দাগ বেদের গায়ে লেপে দেওয়া হলো। আবার তার হৃদয় যন্ত্রণায় ভরে উঠল। তুমি বরখাস্ত। বেদ শপথ করল, চাকরি চলে গেলেও সে সোনিয়াকে ছাড়বে না। সে জানত হাতে থাকা টাকায় দামি ফোন কেনা সম্ভব নয়, তবে একটা বাজেট স্মার্টফোন সে নিতে পারবে। এটুকু খরচ করলে সে পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে, এমনকি খাবারের টাকাও থাকবে না। কিন্তু তার হৃদয়ের ক্ষুধা ছিল অন্য কিছুর, সোনিয়ার মুখের সেই মিষ্টি হাসি। সোনিয়াকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতেই ভাগ্য তার জন্য আরেকটা বিশ্বাসঘাতকতা প্রস্তুত করছিল। বেদ ডোরবেল বাজাতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখল দরজাটা একটু খোলা। সাহস কিভাবে হলো? এই 2 পয়সার ফোন এনেছো? আমি তো তোমাকে এমনিতেই ছেড়ে দিতে যাচ্ছিলাম। ভালোই হলো, আজই সব শেষ হয়ে গেল, ভিখারি। বেদ সোনিয়ার বাড়ি ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু তার অপমানের শব্দগুলো এখনও তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সোনিয়া আর রোহানের স্মৃতি তাড়া করতে করতে সে নিজের বিল্ডিংয়ের ছাদে উঠে গেল। তার বুক থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। হঠাৎ কিছু গুন্ডা তার মাথায় কালো কাপড় চাপিয়ে দিল। লোহার শিকল দিয়ে তার হাত বেঁধে তাকে জোর করে একটি গাড়িতে তুলল। বেদ নিশ্চিত ছিল রেস্টুরেন্টের সেই লোকটাই তাকে চিনে নিয়ে এই লোকগুলো পাঠিয়েছে। বেদ ক্ষোভে উন্মত্ত হয়ে লড়াই করতে লাগল। হঠাৎ কেউ তার পিঠে একটি সেডেটিভ ইনজেক্ট করে দিল। জ্ঞান ফিরে পেয়ে উঠে দাঁড়াতেই সে অনেকগুলো বুটের আওয়াজ শুনল, যেন মার্চ করার সেনাবাহিনী। এরা ছিল সিকিউরিটি গার্ড। তারপর পেছনের দরজা দিয়ে হুইল চেয়ারে বসে শাড়ি পরা এক মহিলা এলেন, এই প্রাসাদের মালকিন। বেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ওয়েলকাম মিস্টার বেদান্ত বিক্রম কাপুর। নিজের পুরো নাম শুনে বেদ স্তব্ধ হয়ে গেল। এই শহরে কেউ তার পুরো নাম জানত না, তাহলে তিনি জানলেন কিভাবে? আশা করি আমার লোকেরা তোমাকে খুব বেশি কষ্ট দেয়নি। আমি সাবিত্রী দেবী রায়জাদা। একটা কথা বলি, তোমার পছন্দ খুবই খারাপ। সোনিয়া, আর যে রেস্টুরেন্ট থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে ওটা আমরা কিনে নিয়েছি। বেদ বুঝে গেল সাবিত্রী রায় কোনো সাধারণ মহিলা নন।
আমি কি জানতে পারি আপনি আমার প্রতি এত দয়া দেখাচ্ছেন কেন? মিস্টার বেদান্ত বিক্রম কাপুর, আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি RK ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী। আপনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আপনি কোনো সাধারণ ডেলিভারি বয় নন। আমি উত্তরাধিকারী? ম্যাম, আমার খালি পকেটটা দেখুন। আমাকে তো চায়ের দোকানদারও ধারে চা দেয় না, আর আপনি বলছেন আমি কোটি কোটি টাকার মালিক আর RK ইন্ডাস্ট্রিজের এর? উত্তরাধিকারী হওয়া সহজ, কিন্তু তার মতো করে বেঁচে থাকা খুব কঠিন। যে ছেলেটার পকেটে একটাও টাকা নেই, এক মুহূর্তে এই বুড়ি মহিলা তাকে কোটি টাকার মালিক বলে দিলেন। এখনো পর্যন্ত বেদ সাবিত্রী যা বলছিলেন কিছুই বিশ্বাস করেনি। এর জন্য আমাদের 3টি শর্ত আছে। শর্ত? কি শর্ত? প্রথম, তোমাকে আমাদের নাতনিকে বিয়ে করতে হবে। দ্বিতীয়, RK ইন্ডাস্ট্রিজের উপর এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। তোমাকেই এই পুরো সাম্রাজ্যটা বাঁচাতে হবে। আর তৃতীয় এবং শেষ শর্ত, তুমি এত বড় ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু সঠিক সময় না আসা পর্যন্ত এই কথা গোপন রাখতে হবে। ও ম্যাম, আমার কথা ভালো করে শুনুন। আমি ডেলিভারি বয় হিসেবেই ঠিক আছি, আমার কোনো এয়ার হওয়ার দরকার নেই, আর আমি বিয়েও করতে চাই না। থ্যাংক ইউ। আর তাছাড়া মেয়েদের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। এই খেলাটার জন্য অন্য কাউকে খুঁজুন। আমি যাচ্ছি, টাটা, বাই বাই। দাঁড়াও, আমরা জানতাম তুমি আমাদের বিশ্বাস করবে না। এটা দেখো। এই ছবির পেছনের সত্যিটা কি? বেদের বাবা মা কি কোনো গোপন মিশনের গুটি ছিলেন, নাকি তারা সত্যিই বিশ্বাসঘাতক ছিল? বেদের বাবা কি বড় পরিকল্পনা করছিলেন? বেদ কি সাবিত্রী রায়জাদার শর্ত মেনে নেবে? বেদ কিভাবে প্রমাণ করবে যে তার বাবা মা বিশ্বাসঘাতক ছিল না? আর কে সেই রহস্যময় মানুষ যে বেদের জীবন বাঁচিয়েছিল? বেদের জীবন ধ্বংসের পেছনে কার হাত? এই ছবিটা আপনি কোথা থেকে পেলেন? কিন্তু এটা অর্ধেক কেন? সেটাই প্রশ্ন নয়। প্রশ্ন হলো, এটা দেখে তোমার মনোভাব বদলেছে কিনা। বদলায়নি, তাই তো? তুমি খুব জেদি, কিন্তু আমি কম নই। আমি তোমাকে বোঝাতে থাকব। আজ রাতটা তোমাকে এখানেই থাকতে হবে। কাল সকালে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শুধু তোমার মনোভাব নয়, তোমার বিশ্বাসও বদলে যাবে। শোনো, ওকে গেস্ট রুমে নিয়ে যাও। কাল সকাল 8টায় আমরা এখান থেকে বেরোবো। সিকিউরিটি গার্ডরা তাকে তার ঘরে ছেড়ে দিয়ে চলে গেল। আর বিছানায় পড়ার সঙ্গে সঙ্গেই বেদ গভীর ঘুমে তলিয়ে গেল। আমাদের সঙ্গে চলো। মা, বাবা, দয়া করে চলুন, এখান থেকে বেরিয়ে যাই, না হলে আমরা সবাই পুড়ে মরে যাব। বাবা, ছেড়ো না। বাবা, তুমি তো আমার পিছনেই আছো, তাই তো? হ্যাঁ ছেলে, আমি তোমার পিছনেই আছি, চিন্তা করো না। নিজের ভাবনায় ডুবে বেদ সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকল। সেই ভয়ঙ্কর রাতের সব ক্ষত আবার টাটকা হয়ে উঠল। যতক্ষণ না বিশ্বাসঘাতকদের হাড় পুড়ে ছাই হবে ততক্ষণ আমরা শান্তি পাব না। কাপুর, বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। শুধু কাপুর পরিবার নয়, তাদের চিৎকারই শোনা যাওয়া উচিত। আমাদের ন্যায়,
যতক্ষণ না বিশ্বাসঘাতকদের হাড় পুড়ে ছাই হবে ততক্ষণ আমরা শান্তি পাব না। কাপুর, বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। শুধু কাপুর পরিবার নয়, তাদের চিৎকারই শোনা যাওয়া উচিত। আমাদের ন্যায়। পোড়া বাড়িটার ভেতরে তার বাবা মায়ের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল, আর দেওয়ালের সর্বত্র বড় বড় করে লেখা ছিল ট্রেটার। কাঁপতে কাঁপতে বেদ সেই ঘরে পৌঁছালো যেখানে সে সব কিছু হারিয়েছিল। হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দিল। একজন বিশ্বাসঘাতকের ছেলে সবসময় বিশ্বাসঘাতকই হয়। তোমার বাবা মায়ের যেমন পরিণতি হয়েছিল, তোমার পরিণতিও তেমনই হবে। শেষটা হবে তোমার। তোমার জীবনের হিসেব চুকিয়ে দেওয়ার সময় এসে গেছে। সাবিত্রীর হাতে থাকা ছোট পিস্তল থেকে ছোড়া একটা গুলি লোকটাকে আহত করল, কিন্তু তবুও সে পালিয়ে বাইরে চলে যেতে সক্ষম হল। বেদ, ছেলে, তুমি ঠিক আছো তো? আমরা ভাবতেই পারিনি আমাদের ছাড়া আর কেউ এখানে আসতে পারে। কিন্তু যেই হোক, এখন সে জেনে গেছে তুমি মুম্বাইয়ে ফিরে এসেছো। সিদ্ধান্ত তোমার। তুমি কি শিকার হবে নাকি শিকারী? বেদ এখনও সাবিত্রীর সব কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু এই পিস্তলধারী দাদির ওপর তার একটু ভরসা তৈরি হতে শুরু করেছিল। সে একটা কথা পরিষ্কার বুঝে গেল, শত্রু আর এই দাদি দুজনেই ভীষণ বিপজ্জনক। আমি আপনার সব শর্ত মেনে নিচ্ছি। তোমার বাবা মা যে চেয়ারটা রেখে গেছেন তার প্রকৃত উত্তরাধিকারী তুমি। কিন্তু তার আগে তাকে ধরো, যে বিশ্বাসঘাতক আরকে ইন্ডাস্ট্রিজ ধ্বংস করছে। তবেই তুমি ওই চেয়ারের সত্যিকারের দাবিদার হবে। অ্যাকসেপ্টেড? অ্যাকসেপ্টেড। গাড়ি রেডি করো, আমরা রেজিস্ট্রার্স অফিস যাচ্ছি। গ্র্যান্ডমাদার, এত জরুরিভাবে আমাদের কেন আপনি এখানে কি করছেন? মিস খিরা, সরি মিস কিয়ারা, তাই তো? এই ডেলিভারি বয় আপনার সঙ্গে কি করছে? ও, তোমরা দুজন আগে থেকেই দেখা করেছো? ভালোই হলো। গ্র্যান্ডমা, আমি কিছুই বুঝতে পারছি না। ও এখানে কি করছে আর আমরা এখানে কি করছি? তুমি এই ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছ। গ্র্যান্ডমা, এটা কি রকম অসুস্থ রসিকতা? এই ছেলেটা। আমি তোমাকে প্রশ্ন করছি না কিয়ারা, এটা আমার সিদ্ধান্ত। আর তুমি খুব ভালো করেই জানো, 10 দিনের মধ্যে যদি তুমি বিয়ে না করো, তাহলে আরকে ইন্ডাস্ট্রিজে তোমার এমডি পদটা কেড়ে নেওয়া হবে। যদি সেটা না চাও, তাহলে আমার কথা মেনে নাও। চলো। গ্র্যান্ডমা প্লিজ, গ্র্যান্ডমা প্লিজ। ও হ্যালো ডেলিভারি বয়, গ্র্যান্ডমাদারের বড় ভুল বোঝাবুঝি হয়েছে। তার বয়স আর বিশ্বাসের সুযোগ নিও না। এখনই গিয়ে পুরো সত্যিটা বলো, তুমি কে, কি করো আর এখানে কি করছো, নইলে আমি। এই অভদ্র ধনী মেয়ে সাবিত্রীজির নাতনি। বিয়ের শপথ অনেক দূরের কথা। এই লোকটা ভীষণ জেদি আর অহংকারী। আমি এই সস্তা রেসপোকে বিয়ে করতে পারি না। মিস খিরাকে কিভাবে বলবো যে সে আসলে আমার কোম্পানিতেই কাজ করে? বেচারি মেয়েটার কাছে এটা স্বপ্নের মতো লাগবে। আশা করি সে মানসিক হাসপাতালে পৌঁছবে না। দেখো, এটা গ্র্যান্ডমার চাল, তোমাকে টর্চার করার জন্য। 1 পয়সাও পাবে না। কিন্তু এখনই চলে গেলে আমি তোমাকে 10 লক্ষ দেব। 50 লক্ষ। 1 কোটি। দেখো, অফারটা বেশ ভালোই, কিন্তু এই দামি শহরে এতে চলবে না ম্যান। তার চেয়ে ঘর জামাই হয়ে থাকা ভালো। অন্তত খাওয়া পড়ার থাকার জায়গা তো পাবো, আর তার সঙ্গে এই সুন্দরী বউ। তাই আমি বলছি, গ্র্যান্ডমাদারের টর্চার আমি সহজেই সহ্য করতে পারবো। এখন চলো, গ্র্যান্ডমাদার আমাদের জন্য অপেক্ষা করছেন। ওকে।
চলো কিয়ারা, রেজিস্ট্রারের সামনে সাইন করো। চলো। গ্র্যান্ডমা, আপনি একদম ঠিক করেননি। এত কষ্ট করে আমি ওই কোম্পানিতে কাজ করলাম এই দিনের জন্য, যে এমডি হয়েও আমাকে লোকে বলবে একটা ডেলিভারি বয়ের বউ। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। তার মনে এক ভয়ঙ্কর ঝড় উঠছিল। সে বুঝতেই পারছিল না এই ছেলেটা তাদের উপর কি জাদু করেছে। রায়জাদা ম্যানশনের ভেতরে সাবিত্রী আর কিয়ারা বাড়ি ফিরিতেই রাগে ফুঁসতে থাকা কিয়ারা গ্র্যান্ডমাদারের কথা না শুনে নিজের ঘরে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দিল। কিয়ারা, আমরা যা কিছু করেছি সবটাই শুধু তোমার ভালোর জন্যই করেছি। কিয়ারার কাছ থেকে কোনো উত্তর এলো না। সাবিত্রীর হৃদয় ভারী হয়ে উঠল। আজ প্রথমবার সে তার নাতনিকে কষ্ট দিল, কিন্তু চাইলেও সে তাকে সত্যিটা বলতে পারল না। আমি বলছি, আমরা যত কিছু প্ল্যান করেছি সব ঠিক সেইভাবেই হচ্ছে। কিয়ারা আর বেদ সামনে যা আসছে তার জন্য একদমই প্রস্তুত নয়, কারণ আসল পরীক্ষা। ফোনের ওপার থেকে আসা সেই ভয়েসটা এখনো আসেনি। হঠাৎ পুরো ভেলার আলো নিভে গেল। কে এটা? তুমি কে? এমন এক বিলাসবহুল ম্যানশনে যেখানে অনুমতি ছাড়া হাওয়াও নড়ে না, সেখানে হঠাৎ করে কিভাবে আলো চলে গেল। সাবিত্রী বুঝে গেল এটা কোনো সাধারণ পাওয়ার কাট নয়। অন্ধকারে তার হৃৎস্পন্দন জোরে জোরে বাজতে লাগলো। এই দেখো তো আলো কিভাবে চলে গেল। পিস্তল হাতে সিকিউরিটি গার্ডরা পুরো ম্যানশন তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোনো সূত্র পেল না। তারপর আলো ফিরে এলো, আর সাবিত্রীজি বুঝতে পারল এটা আক্রমণ নয়, এটা চুরি। সে নিজের ঘরের দিকে গেল। বেদ ঢুকতেই একে একে সব বডিগার্ড কিছু না বলেই বেরিয়ে গেল। বিভ্রান্ত আর চিন্তিত বেদ সোজা সাবিত্রীজির ঘরের দিকে এগিয়ে গেল। এটা নয়। গ্র্যান্ডমা, আপনারা দুজন আমাকে ওখানে একা রেখে চলে গেলেন, আর বাইরে এত হুল্লোড় কেন? বেদ, আপনি এত আপসেট কেন? বেদ, আমি তোমাকে যে ছবিটা দেখিয়েছিলাম সেটা এখান থেকে উধাও। কিন্তু গ্র্যান্ডমাদা, একটা ছবির অর্ধেকটা চোর কেন নেবে? এতে এমন কি আছে? ওটা শুধু একটা ছবি ছিল না, ওটার পেছনে এমন এক অদৃশ্য কোড ছিল যেটা তোমার বাবা মা মারা যাওয়ার পর আর কেউ ডিকোড করতে পারেনি। সাবিত্রীর এই কথা শুনে বেদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কিন্তু ঠাকুমা, কেন কোনো চোর এই আধা সমাপ্ত ছবিটা চুরি করবে? আরে এটা শুধু একটা ছবি ছিল না, এর পেছনে একটা অদৃশ্য কোড লেখা ছিল। তোমার বাবা মা মারা যাওয়ার পর কেউই সেই কোড ডিকোড করতে পারেনি। বেদের চোখে এক আলাদা ঝিলিক দেখা গেল। এখন সে নিশ্চিত ছিল এই সেই মানুষটাই যে তাকে খোলাখুলিভাবে চ্যালেঞ্জ করেছিল। যদি বেদ দ্রুত সেই মানুষটাকে খুঁজে না পায়, তবে তার উদ্দেশ্য শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কোন কোড? আর আগে আমাকে এসব কেন বলনি? এখন প্রশ্ন উত্তরের সময় নয়। কেউ একজন তোমার আসল পরিচয় জেনে গেছে, এবং সে এটাও জানে যে আমরা দুজন একসাথে আছি। এখন সময় এসেছে, তোমাকে কোম্পানিতে নিজের পা জমাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানিতে নিজের অবস্থান শক্ত করতে হবে। এখন প্রশ্ন এটা নয় যে সেই মানুষটা কে, প্রশ্ন হলো তার পরবর্তী আক্রমণ কবে আর কোথায় হবে। কিয়ারা, বেদ, কিয়ারা, কিয়ারা।
দরজা খোলো মেয়ে। বেদ, কিয়ারা, কিয়ারা, সিকিউরিটি তাড়াতাড়ি এসো। একটা কাজ করো, পুরো ম্যানশন তল্লাশি করো, সিসিটিভি ফুটেজ চেক করো আর খুঁজে বের করো আমাদের কিয়ারা কোথায় আছে। যদি আমাদের কিয়ারার কিছু হয়ে যায় তাহলে শুধু তোমাদের চাকরি নয়, তোমাদের জীবনও বিপদের মধ্যে পড়বে। কিয়ারা ম্যাম রয়্যাল ক্লাবে গেছেন, ড্রাইভার রমেশ তাকে নিয়ে গেছে। এটা শুনে সাবিত্রী রেগে গেলেন, আবার সামান্য স্বস্তিও পেলেন। আজ থেকেই এই ম্যানশনের সব সিকিউরিটি বদলে দেওয়া হবে। তোমরা সবাই যাবে, কেউ থাকবে না, নতুন লোক আসবে। লজ্জা করে না তোমাদের? আমাদের ম্যানশনে আমাদের নাকের ডগায় কেউ ঘরে ঢুকে পড়ল আর তোমরা কেউ কিছুই জানতে পারলে না। আমার তোমাদের দরকার নেই, এখান থেকে বেরিয়ে যাও। সরি ম্যাম, সিকিউরিটি হেড আর তার টিম কিছু না বলেই সেখান থেকে চলে গেল। বেদ তখনও সেই হারিয়ে যাওয়া ছবিটা আর কোডের কথা ভাবছিল। বেদ, আজ থেকে তুমি কিয়ারার সাথেই থাকবে। খাবার সময়, বাইরে যাবার সময়, অফিসে যাবার সময়, সব সময় একসাথে। এক মুহূর্তের জন্যও তাকে একা ছাড়বে না, যাই হোক না কেন। তৎক্ষণাৎ কিয়ারাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো। যখনই আমি আমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে যাই, এই কিয়ারা মাঝখানে এসে পড়ে। ঠাকুমা, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি কোনো রাজ্যের রাজা। আমি আদেশ দেব আর সে না বলবে না। তুমি রাজাই, আর এটা শুধু একজন স্বামীর দায়িত্ব। তাই যাও, কিয়ারাকে নিয়ে এসো। এই ঠাকুমা তো পুরো এক্সপার্টদের মা হয়ে উঠল। আমি নিজেই কখনো ক্লাবে যাইনি, ওই ড্রামাটিক মেয়েটাকে ওখান থেকে কিভাবে বোঝাবো? ঠিক আছে ঠাকুমা, আপনার কথাই শুনছি। মুম্বাইয়ের সবচেয়ে দামি পশ ক্লাবে, যেখানে আলো ঝলমলে লাইট আর ডিজের বেস সবাইকে নাচতে বাধ্য করছিল, কিয়ারার হাই প্রোফাইল বন্ধুরা সমীক্ষা, রিয়া আর সার্থক দারুণ মজা করছিল, কিন্তু কিয়ারা ফোনের স্ক্রিনেই ডুবেছিল। এই সুন্দরী মেয়ে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা আজ খারাপ মুডে কেন? এটা তো বেআইনি হওয়া উচিত, তাই না? চলো বলো, কি হয়েছে? কি হয়েছে? শুধু কাজের চাপ বন্ধুরা। ও মাই গড, মিস ওয়ার্কাহলিক। যাই হোক, ছেলেরা মগজহীন মেয়েদেরই পছন্দ করে। ওরা ড্রামা করা আর টোলপড়া মেয়েদের পছন্দ করে। ঠিকই, এখন সে তোমার স্বপ্নের মানুষ হোক বা মিস্টার কিং, হয়তো সে এখানেই কোথাও আছে। তাই স্ট্রেস কি সুইপ লেফট করো, গ্লাসের জন্য সুইপ রাইট করো। এই নাও। না না, তুমি তো জানো আমি মদ খাই না। এক শট কিছুই করবে না, শুধু আমার জন্য। না না না, শুধু আমার জন্য। মেয়েদের জোর করে মদ খাওয়ানো ভালো নয়। এই, তুই কে রে? কাপড়গুলো দেখো, মনে হচ্ছে যেন ঝাঁটার মতো কিছু পরে এসেছে। আমাদের ক্লাসেরই না? লুজার, তোরে তো সাহস কিভাবে হলো? আরে গাইজ, এ তো আমার ঠাকুমার পোষা লোক। ঠাকুমা ওকে আমাকে নজরদারি করতে পাঠিয়েছে, আর আমি মদ খেতে চাই, তাই আমি খাবো। তুমি কি আমাকে আটকানোর? আচ্ছা, সে আমাকে নিজের স্বামী বলতে লজ্জা পাচ্ছে। ঠাকুমা আমাকে তোমাকে নিরাপদে বাড়ি নিয়ে যেতে বলেছে, আমি শুধু আমার কাজটাই করছি। এটা বলে বেদ ওখানেই বসে পড়ল। কিয়ারার রাগ তখন আকাশ ছোঁয়া। সে তার ফোন থেকে সার্থককে মেসেজ করল, এই বোকাটাকে যেভাবেই হোক এখান থেকে বের করো, আমি ওকে দেখতেও চাই না। এমনিতেই সার্থক কিয়ারাকে ইমপ্রেস করার অপেক্ষায় ছিল। এই মেসেজ পড়ে সে একটা দারুণ সুযোগ পেয়ে গেল।
দেখো, আমি তোকে চ্যালেঞ্জ করছি বন্ধু, 2 রাউন্ড ড্রিঙ্কস। তুমি জিতলে কিয়ারা তোর সাথে যাবে, আর আমি জিতলে কিয়ারা আমাকে কিস করবে। কি বলো কিয়ারা? আমি নিশ্চিত এটা সার্থকের কোনো চাল। চ্যালেঞ্জের নামে ওকে এত মাতাল করে দেব যে জিতলেও কিয়ারাকে নিয়ে যেতে পারবে না। এটা লিভারের ব্যাপার, আর তোমার লিভারে যতটা রক্ত আছে আমার শরীরে তার থেকেও বেশি অ্যালকোহল আছে। ওয়েটার, सार्थक 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 सार्थक। কিছুক্ষণের মধ্যেই টেবিলটা যুদ্ধক্ষেত্র হয়ে গেল। শটের পর শট সাজানো। কয়েক গ্লাস শেষ হতেই সার্থক ভাবতে শুরু করলো সে জিতে গেছে বেদের চেহারা দেখে। কিন্তু দামি মদ বেদের উপর কোনো প্রভাবই ফেলছে না। এত শটের পর সার্থক পুরো নেশায়, কিন্তু এই লোকটার কিছুই হচ্ছে না। এ মানুষ না ট্যাঙ্ক? আমার তো ট্যাঙ্কই মনে হচ্ছে। সুযোগ দেখে সার্থক বেদের পরের ড্রিঙ্কে একটা শক্তিশালী সেডেটিভ মিশিয়ে দিল। এসো বেদ, এবার তোমার পালা। চল, এই চ্যালেঞ্জটা একটু ইন্টারেস্টিং করি। গেমটা খুব বোরিং হয়ে যাচ্ছে, চল অন্যভাবে খেলি। তারপর এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। বেদ এত দ্রুত গ্লাস বদলে দিল যে রিয়া আর কিয়ারা চোখের পলক ফেলতেও ভুলে গেল। সার্থক নিজেই ভুলে গেল কোন ড্রিঙ্কে তার ফাঁদ ছিল। এসব দেখে কিয়ারা এত বিরক্ত হয়ে গেল যে সে টেবিল থেকে একটা ড্রিঙ্ক তুলে এক নিঃশ্বাসে খেয়ে নিল। নাও, এটা নাও, আমার জীবন নষ্ট করো না। তোমরা যা হওয়ার হও, এনজয় করো, আমি যাচ্ছি। অন্তত আমার স্ত্রী মুখ তো দেখালো। নখরাল ঠিকই, কিন্তু আমার কিয়ারা ধনী। সোনিয়া আর ওর বয়ফ্রেন্ড এখানে। ও গড, আজকের এপিসোডের ড্রামা কি কম ছিল যে ওদেরও সামলাতে হবে? এটা কি সেই ডেলিভারি বয়টাই না? নিশ্চয়ই কারো খাবার ডেলিভারি দিতে এসেছে, নইলে এমন হাই এন্ড ক্লাবে ওকে পরিষ্কার করার কাজেও ঢুকতে দিত না। শোনো, আমার তরফ থেকে এদের দুজনকে পার্টি দাও। হয়তো দামি ড্রিঙ্ক ঢুকলে সস্তা কথা একটু কম বেরোবে। আর হ্যাঁ, আমার জন্য একটা লেমন সোডা। বিলটা আমার কার্ডে চার্জ করো। ওকে স্যার। তার এই ব্যবহার দেখে সোনিয়া আর তার বয়ফ্রেন্ড রোহান হাঁ হয়ে গেল। বারটেন্ডার, ওই কার্ডটা আসল কিনা চেক করো। এমন রাস্তার লোকেরা খুব ভালো জানে কিভাবে মানুষকে বোকা বানাতে হয়। ম্যাডাম, এই কার্ডটা আসল। যখন বারটেন্ডার ক্লাবের সবচেয়ে দামি স্কচ আর ওয়াইন এনে দিল, সোনিয়া পুরো হতবাক হয়ে গেল। কি হলো? এটা কিভাবে সম্ভব? এই ভিখারির কাছে এত টাকা কোথা থেকে এলো? ৮০,০০০ টাকার ড্রিঙ্ক খাওয়াচ্ছে। 440 ভোল্টের শকের মতো লাগলো, তাই না? আসলে ভালোই হয়েছে। সেদিন তুমি তোমার আসল রং দেখিয়েছিলে বলেই আজ আমি পৃথিবীর সেরা মেয়েটার সাথে আছি। এটা বলে সে কিয়ারার দিকে ইশারা করতে যাচ্ছিল। ঠিক তখনই ভীষণ নেশাগ্রস্ত সার্থক অচেতন কিয়ারাকে নিজের দিকে টেনে নিল। তার কোমরে হাত রেখে সুযোগ বুঝে সে নেশাগ্রস্ত কিয়ারাকে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। বেদ বুঝে গেল কিছু একটা খুব ভুল হচ্ছে।
নির্জন রাস্তায় সার্থক সঙ্গে সঙ্গে অচেতন কিয়ারাকে গাড়িতে তোলে। কিয়ারা কিছু বোঝার আগেই সার্থক পাশের সিটে বসে পড়ে। ক্ষুধার্ত নেকড়ের মতো কামনায় ভরা চোখে সে কিয়ারার দিকে তাকাতে থাকে। ঠিক তখনই কিছু একটা ঘটে। কি হচ্ছে এটা? এই বোকা, জানিস এই গাড়িটা কত দামি? জানার ইচ্ছেই নেই। তুই এটা থেকে বাঁচবি না, জানিস আমি কার ছেলে? আর 1 সেকেন্ডও এখানে থাকলে তুই কারো বাবা হওয়ার যোগ্যই থাকবি না। ভয়ে কাঁপতে কাঁপতে সার্থক সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে ওখান থেকে পালিয়ে যায়। জানো কি, আমি তোমাকে ঘৃণা করি। আমার কত স্বপ্ন ছিল, আমি এমন একজন সঙ্গী চেয়েছিলাম যে আমাকে বুঝবে, যার সাথে আমি নিরাপদ বোধ করব, যে আমার ব্যবসায় আমাকে সাহায্য করবে, আমার লেভেলের কেউ, মিস্টার কে এর মতো। আর আমি কি পেলাম? আমি খুশি নই। আমি খুশি নই। জানো, আমার বয়স মাত্র 5 বছর যখন আমার মা বাবা মারা যান, ঠিক আছে? আর 20 বছর ধরে আমি নিজের ব্যবসা সামলেছি, ব্যবসাকে অনেক উপরে তুলেছি। জানো কেন? যাতে একদিন ঠাকুমা আমার উপর গর্ব করতে পারে। আমি ওনাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম, কিন্তু ঠাকুমা কি করলো? আমাকে বিয়ে দিল এক রাস্তার লোকের সাথে। ঠিক আছে, নিজেকে সামলাও প্লিজ। আমি খুব কষ্ট পেয়েছি। বেদ চুপচাপ তার কথা শুনল। সে বুঝতে পারল যা কিছু ঘটেছে তার জন্য কিয়ারা মোটেও দায়ী নয়। তার লক্ষ্য ছিল নিজের বাবা মায়ের খুনিদের খুঁজে বের করা আর বিশ্বাসঘাতক বলে যে কলঙ্ক তার গায়ে লেগেছে তা মুছে ফেলা। কিন্তু কিয়ারা তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে এই ভিত্তিহীন সম্পর্কের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু সাবিত্রী কেন নিজের নাতনির সাথে এমন করলেন? এই নাও, আমি সাহায্য করি। আমাকে ছুঁয়ো না, তুমি ডেলিভারি বয়। ঠিক আছে, শোনো। হঠাৎ রাস্তার অন্য পাশ থেকে কালো হেলমেট পরা এক ব্যক্তি দ্রুত গতিতে বাইক চালিয়ে তাদের দিকে এগিয়ে এলো। সে যেন তাদের আক্রমণ করতেই এসেছে। সে কি কিয়ারাকে বাঁচাতে পারবে? আর কি সে অবশেষে তার বাবা মায়ের মৃত্যুর পেছনের সত্য জানতে পারবে? সাবিত্রীর কাছে এমন কি উত্তর আছে যা বেদের জীবন চিরতরে বদলে দিতে পারে? আর কেন সে বেদ আর কিয়ারার বিয়ে জোর করে দিয়েছিল? কালো রঙের হেলমেট পরা বাইকার সোজা বেদ আর কিয়ারার দিকে এগিয়ে আসছিল, যেন সময় থামিয়ে দেওয়ার শক্তি তার আছে। বেদ সঙ্গে সঙ্গে কিয়ারাকে টেনে পিছিয়ে নিল, কিন্তু তারপর অদ্ভুত কিছু ঘটল। হঠাৎ সে নিজের পকেট থেকে একটা খাম বের করে সরাসরি বেদের দিকে ছুড়ে দিল। পরের মুহূর্তেই ছায়ার মতো অন্ধকারে মিলিয়ে গেল। কেউ কি সেই রহস্যময় লোকটার মানুষ? আর এই খামের ভেতরে কি আছে? কিয়ারা, ট্যাক্সি! এক মুহূর্ত নষ্ট না করে বেদ একটা ট্যাক্সি বুক করল। টলমল করতে থাকা কিয়ারাকে ধরে সে সোজা ম্যানশনে নিয়ে এলো। বাড়িতে পৌঁছে সে বুঝতে পারছিল না কিয়ারাকে কিভাবে স্বাভাবিক করা যায়। ঠিক তখনই একটা আইডিয়া এলো। সে কিয়ারাকে সরাসরি বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালু করলো। ঠান্ডা পানির প্রথম ফোঁটা পড়তেই কিয়ারা জ্ঞান ফিরে পেল। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এখন যদি মাছের মতো ছটপট করে পালানোর চেষ্টা করো তাহলে এমন কিছু হবে যেটার আফসোস সকাল পর্যন্ত করবে না। চুপচাপ দাঁড়িয়ে থাকো। কেন আফসোস করব? আমি তো ওকে জ্ঞান ফেরাতে এনেছিলাম,
আর এই মেয়েটা তার নেশাল চোখ দিয়ে আমাকেই নেশায় ফেলছে। এই মেয়ের ব্যাপারটা খুব দামি পড়বে বাবু ভাইয়া। পরদিন সকালে কিয়ারা যখন বিছানায় পাশ ফিরল, সে দেখল বেদ তার পাশেই ঘুমোচ্ছে। চোখ খুলতেই তার মনে পড়ল গতকাল সে ক্লাবে ছিল। তারপর সে নিজের কাপড়গুলো দেখে অবাক হয়ে গেল। কিয়ারা মনে করার চেষ্টা করলো কি হয়েছিল, কিন্তু কিছুই মনে পড়ল না। তারপরে সব কিছু যেন তার মাথা থেকে মুছে গেছে। ভয়ে কিছু না ভেবে সে বেদকে লাথি মারল। কি করছো তুমি? বাড়িতে কি রোজ WWE খেলো যে আমাকে লাথি মারছো? তুমি আমার ঘরে কিভাবে এলে? বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি এক সেকেন্ড। ঠাকুমার অর্ডার। ঠাকুমা বলেছেন এই ঘরেই থাকতে হবে, তোমার সাথে এই ঘরেই রুমমেট হয়ে। ঠাকুমার আদেশ, আমি কিছু করতে পারি না। তুমি আর ঠাকুমা মিলে আমার জীবন নরক বানিয়ে দিয়েছো। রেখা, সীমা। হ্যালো ম্যাডাম, এখন কেমন লাগছে? কফি খাবেন? গত রাতে আপনি খুব নেশায় ছিলেন। রেখা আর আমার আপনার কাপড় বদলাতে খুব কষ্ট হয়েছে। ও মাই গড, তার মানে মেয়েডরাই আমার কাপড় বদলেছে। আমি কি ভাবছিলাম জানি না, আর বেদ আমাকে ছুঁইনি। আমি ঠিক আছি, ধন্যবাদ। হঠাৎ বেদের মনে পড়ল সেই খামের কথা, যেটা গতরাতে দ্রুতগতিতে বাইক চালানো লোকটা বেদের দিকে ছুড়ে দিয়েছিল। গতরাতে কিয়ারা নেশায় থাকায় সে খামটা টেবিলের উপরই রেখে দিয়েছিল। বেদ সঙ্গে সঙ্গে খামটা তুলে নিয়ে দেখতে লাগলো। তখন তার চোখ পড়ল একটা বিশেষ চিহ্নে। ছবির কোণে একটা পুরনো স্ট্যাম্প ছিল, একই স্ট্যাম্প যেটা তার বাবা বারবার ব্যবহার করতেন। বেদের মাথার ভেতর প্রশ্নের ঝড় বয়ে গেল। এইটা তো সেই একই ছবির অন্য অংশ যেটা ঠাকুমার কাছ থেকে চুরি হয়েছিল। ছবিটা ওই লোকটার কাছে কিভাবে পৌঁছালো, আর তার আসল নাম আর চেহারা কি? যদি সত্য জানতে চাও তাহলে এখানে চলে এসো, মনে হচ্ছে এখান থেকেই সত্যের দরজা খুলবে। দেওয়া ঠিকানায় বেদ পৌঁছালো। ওটা ছিল একটা পুরনো বিল্ডিং। ভেতরে ঢুকতেই সে বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ দেখতে পেল। আর শেষে দাঁড়িয়েছিল এক লম্বা শক্তপোক্ত মানুষ, টাক মাথা, ভয়ঙ্কর ট্যাটু, লম্বা দাড়ি আর গোপ। আমি জানতাম তুমি অবশ্যই আসবে। তুমি কোনো খেলা খেলছো, আর আমাকে এখানে ডাকার উদ্দেশ্য কি? ছবিটা কি ডিকোড করা হয়েছে? লোকটা বেদের দিকে ফিরে তাকালো। বেদ উত্তরের অপেক্ষা করল। সে অপেক্ষা করতেই থাকলো, কিন্তু লোকটা হাত বাঁধা অবস্থায় নীরবে দাঁড়িয়ে রইল। এটা দেখে বেদ রেগে গেল। ও কিং। তুমি আমাকে কিং বলে ডাকছো কেন? কারণ তোমার বাবার পর তুমি কিং। কিং, তোমার বাবা কোনো বিশ্বাসঘাতক ছিলেন না। তোমার রক্ত কলুষিত নয়। সঠিক সময় এলে তুমি সব কিছু বুঝবে। তোমাকে তোর প্রতিশোধ নিতে হবে। এই খেলাটা বহু বছর আগে শুরু হয়েছিল, আর তুমি সেই ব্যক্তি যে এটাকে শেষ করবে। আমি রকি, তোমার বাবার বডিগার্ড। এই ছবিটা তোমার বাবা তোমার জন্য রেখে গিয়েছিলেন। এখন ছবিটা ডিকোড করো, উত্তর নিজে থেকেই সামনে চলে আসবে। কিন্তু ছবির অন্য অর্ধেকটা তো ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। তার মানে ওরা জেনে গেছে। কোড ডিকোড করতে হলে ছবির দ্বিতীয় অংশটা খুবই জরুরি কিং। সময় কারোর জন্য অপেক্ষা করে না কিং। আমরা আবার দেখা করব। এই রকিম লোকটা কি সত্যি বিশ্বস্ত নাকি শত্রু? বাবা আসলে কে ছিলেন? ঠাকুমা কি রকিকে চেনে? এটা যদি ফাঁদও হয়, তবুও একটা কথা পরিষ্কার, এই কোডটা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু আমার জন্যে নয়, সেই মিস্ট্রি ম্যানের জন্যেও।
কিছুক্ষণ পর কিয়ারা কোম্পানিতে পৌঁছালো, তবে বেদের কাণ্ড কারখানার জন্য তার মেজাজ পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। সরাসরি বললেই তো পারতো যে মেডরা আমার কাপড় বদলেছে। ইডিয়েট। কিয়ারা ল্যাপটপ খুলতেই মিস্টার কে থেকে একটা ইমেল দেখতে পেল। ভেতরে কি লেখা ছিল তা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। প্রায় 1 মাস হয়ে গেছে আর তুমি এখনো কোম্পানির ভেতরের জালিয়াতদের খুঁজে বের করতে পারোনি। এটা আমার শেষ সতর্কবার্তা। দ্রুত বিশ্বাসঘাতককে খুঁজে বের করো, না হলে। শেষ সতর্কবার্তা? আমার টিম গত 1 মাস ধরে সব রকম চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না কি করব। ঠিক তখনই তার কাকা যশবন্ত রায়জাদা কেবিনে ঢুকলেন। তার হাতে একটা ফাইল ছিল। কিয়ারা, তুমি এখনো এই ডিলটায় সই করনি কেন? তুমি জানো মিস্টার সাবারওয়ালের সঙ্গে এই ডিলটা আমাদের কোম্পানির জন্য গেম চেঞ্জার হতে পারে। গুড মর্নিং আঙ্কেল, দয়া করে বসুন। আপনি জানেন এই মুহূর্তে আমাদের কোম্পানির ফান্ড কতটা টাইট, তার উপর আপনি আমাকে এত বড় ইনভেস্টমেন্ট করতে বলছেন। আগে আমার টিমকে একটু R&D করার সুযোগ দিন। আমাদের হাতে মাত্র 24 ঘন্টা আছে এই ডিলে সই করার জন্য, নইলে অন্য কেউ এটা নিয়ে নেবে। তুমি যদি এমন আচরণ করতে থাকো তাহলে কোম্পানিটাই ডুবিয়ে দেবে। আমি কখনোই এই কোম্পানিকে ডুবতে দেব না। এটা আমার ড্যাড, মম আর ঠাকুমার কঠোর পরিশ্রমের ফল। আর এই ডিলের ব্যাপারে মিস্টার সাবারওয়ালের কোম্পানি নিয়ে রিসার্চ না করা পর্যন্ত আমি সই করতে পারবো না। আই এম সরি। দাঁড়ান, এত সকালে কার্ড ডেলিভারি দিতে এসছেন? হ্যাঁ, বিশেষ কোম্পানি এমপ্লয়ি কার্ডটা দেখে গার্ডটা ঘাবড়ে গেল। সরি স্যার। তোমার স্ত্রীর সামনে আর পুরো বিশ্বের সামনে তোমার আসল পরিচয় মেনে নাও। স্বীকার করো যে তুমি একজন বিশ্বাসঘাতকের ছেলে, নইলে কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যাবে আমরা কি করতে পারি। তার মানে কেউ আমার কিয়ারার সাথে বিয়ের কথা আর আমার অতীত সবই জানে। এই ভাবনাটা মাথায় আসতেই বেদ সোজা কিয়ারার অফিস কেবিনে ঢুকে পড়ল। এই দাঁড়ান দাঁড়ান, তুমি ভেতরে ঢুকলে কিভাবে? কে তোমাকে ঢুকতে দিয়েছে? আঙ্কেল, উনি আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। ঠাকুমা ওনাকে নিয়োগ করেছেন। এই লোকটা? আমার মা কি আর কাউকে খুঁজে পাননি? বেদ কিছু বলার আগেই কিয়ারার ফোনটা হঠাৎ বেজে উঠল। কি ঠাকুমার অ্যাক্সিডেন্ট হয়েছে? ঠিক এই সময় ঠাকুমার অ্যাক্সিডেন্ট? নিশ্চয়ই ওই কলারটাই করেছে। আমি যদি নিজের পরিচয় প্রকাশ না করি তাহলে কি সে সত্যি ঠাকুমার ক্ষতি করবে? তিনি রক্স ফ্যাক্টরির কাছে কি করছিলেন? এখন কোথায়? ট্রমা সেন্টার? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কিয়ারা আর তার কাকার সঙ্গে হাসপাতালে যাওয়ার জন্য বেদ বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। আবার সেই একই রহস্যময় কণ্ঠস্বর। আজ তুমি নিজেই পুরো দুনিয়াকে বলবে যে বেদান্ত বিক্রম কপুর একজন বিশ্বাসঘাতকের ছেলে। বিশ্বাসঘাতক শব্দটা যেন পুচে যাওয়া ক্ষতের মতো তার চোখে বিঁধে গেল। শোন, তুই শেয়ালের বাচ্চা। তুই যেই হোস, যেখানেই থাকিস, পাতাল থেকেও তোকে টেনে বের করব। সাবধানে থাকিস। বেদ এবার বুঝে গেল এটা কোনো মজা বা সাধারণ হুমকি নয়। কেউ তার প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখছে। সে এমন দৌড়ালো যেন তার পায়ের নিচে আগুন লেগেছে। ফুড ডেলিভারি বয়ের কাজ তাকে শহরের প্রতিটা রাস্তা, গলি আর শর্টকাটের মাস্টার বানিয়ে দিয়েছিল। এই এই ভেতরে কোথায় যাচ্ছ? তোমার বাবা কি হাসপাতালের মালিক, এখানকার ডাক্তার নাকি? আমাকে শুধু ভেতরে যেতে দিন।
কিয়ারা, ঠাকুমাকে দেখতে হবে। ওদের বলো আমাকে ঢুকতে দিতে। ঠাকুমা অসুস্থ, আমি ওনাকে বাঁচাতে পারি। তুমি ঠাকুমাকে বাঁচাবে? তুমি তো ডেলিভারি বয়, ডাক্তার নও। এখানে নাটক করো না, চলে যাও। কিয়ারা, ও গড, ঠাকুমার সঙ্গে দেখা করা আমার জন্য কতটা জরুরি সেটা আমি কিভাবে বোঝাই? সময় ফুরিয়ে আসছে। দুপুর 2টার মধ্যে সত্যিটা স্বীকার করো। প্রতিটা সেকেন্ড তোমার প্রিয়জনদের জীবনের জন্য হুমকি হতে পারে। দেখার জন্য প্রস্তুত থাকো। আমি কাউকে বিপদে ফেলতে চাইনি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। সরি, হাসপাতালের স্টাফ। ঠাকুমার অবস্থা আশঙ্কাজনক, আর আপনি এখনো ডিল নিয়ে ভাবছেন? আমাদের শত্রু আর প্রতিদ্বন্দ্বীরা যদি মায়ের অবস্থার কথা জানতে পারে, তাহলে আমাদের ধ্বংস করতে সব রকমের চাল চালবে। আর যদি মায়ের কিছু হয়ে যায়, ঠাকুমার কিছুই হবে না। যদি কেউ ঠাকুমার অবস্থার কথা কাউকে না জানায়, তাহলে শত্রুরাও কিছু জানতে পারবে না। আমাদের পরিবার সম্পর্কে তুমি এমন কি জানো? বেদ ঠিকই বলছে, আমাদের কাউকে কিছু বলা উচিত নয়। এই খবর কোনোভাবেই বাইরে যাওয়া চলবে না। এটা শুনে ইয়াশওয়ান্ত চুপ করে গেল এবং রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। তুমি কোথায় যাচ্ছ? আমাকে ঠাকুমাকে দেখতে হবে। প্লিজ আমার কথা শোনো। ঠাকুমার জীবন বিপদের মধ্যে তুমি কি আছে। ওনাকে মারতে চাও? ওনার অপারেশন চলছে, ডাক্তারদের বিরক্ত করতে চাও? দূরে থাকো। দেখো, এই মুহূর্তে ঠাকুমার জীবন খুব বড় ঝুঁকির মধ্যে আছে। আমি যদি ভেতরে না যাই, ওনার জীবন বিপন্ন হতে পারে। কিন্তু আমি যদি যাই, আমি হয়তো ওনাকে বাঁচাতে চুপ পারবো। করো। তুমি কি ডাক্তার? ঠাকুমা জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছেন বলে তুমি কি আমাকে ঠিক ভুল শেখাবে? ঠাকুমা জ্ঞান ফিরে পেলেই আমি নিশ্চিত করব তুমি যেন আমার আশেপাশেও না থাকো, ইভেন যদি এর জন্য এই বিয়ে ভাঙতেও হয়। থামুন ম্যাডাম, এই লোকটাই আগে এখানে ঢুকে পড়েছিল। দুঃখিত ম্যাডাম, আমরা ভেবেছিলাম ও আপনার সঙ্গে। আমি ওকে চিনি না, ওকে নিয়ে যান। সে মুখ ফিরিয়ে নিল, যেন সত্যিই সে তাকে একদমই চেনে না। কিয়ারা, আমার কথা শোনো। ঠাকুমার সঙ্গে আমার দেখা করা ভীষণ জরুরি। ওনার প্রাণ যেতে পারে। কিয়ারা, প্লিজ প্লিজ আমার কথা শোনো। চলুন এখান থেকে বেরিয়ে যান। বেদ বিশ্বাসই করতে পারছিল না তার কথা শোনার বদলে কিয়ারা তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। বেদ বুঝে গেল এটা শুধু রিংটোন নয়, এটা একটা সতর্কবার্তা। সময় ফুরিয়ে আসছে। ঠাকুমার অবস্থা আরো খারাপ হচ্ছে। শোন আমার কথা, আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম। যদি সাহস থাকে সামনে এসে একবার দেখাও। একবার হাতে এলে তারপর পুরো 18 বছরের সব হিসেব নেব। তোকে টুকরো টুকরো করে ফেলবো। তুই লড়াই করতে খুব ভালোবাসিস, তাই আজ তোর লড়াইটা লড়। সৌভাগ্যবশত আমি ঠিক সেখানেই আছি যেখানে তোর ঠাকুমার দুর্ঘটনা হয়েছে। সময় 2 আর আধ ঘন্টা বাকি। তাকে রক্স ফ্যাক্টরিতে যেতে হবে, কিন্তু হাসপাতাল থেকে ফ্যাক্টরির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। মুম্বাইয়ের ট্রাফিক কেটে সময় মতো পৌঁছানো অসম্ভব। বেদ দৌড়ে শর্টকাট ধরল। বেদ তখনও জানত না খাবার ডেলিভারির সময় ব্যবহার করা এই দ্রুত শর্টকাটগুলোই আজ তাকে তার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে। কি? ঠাকুমার দুর্ঘটনার খবর কিভাবে বাইরে গেল? আর পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কিভাবে? পুরো মিডিয়া ম্যানশন ঘিরে ফেলেছে। অফিসের সবাইও আক্রমণাত্মক হয়ে উঠেছে। আপনাকে এখনই এখানে আসতে হবে। মিডিয়া ইতিমধ্যেই বাড়ি আর অফিসের বাইরে। বিশ্বাসই হচ্ছে না। আমি আসছি। কিয়ারা খুব তাড়াহুড়োয় ছিল, কিন্তু তার গাড়ি স্টার্ট নিল না। ঠিক তখনই হঠাৎ একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ম্যাডাম, আপনাকে খুব ব্যস্ত মনে হচ্ছে, আসুন আমি পৌঁছে দেব। কোথায় যাবেন? বসবেন?
কিন্তু গাড়ি চলতেই হঠাৎ কিয়ারার ফোনে অজানা নম্বর থেকে একটা মেসেজ এলো। তোমার স্বামীর সত্য শীঘ্রই তোমার সামনে আসবে, ঠিক 2টায়। কিয়ারা গভীর চিন্তায় ডুবে গেল। বেদ আর তার বিয়ের কথা শুধু ঠাকুমাই জানতেন, তাহলে এই মেসেজ পাঠালো কে? কিয়ারা সঙ্গে সঙ্গে নম্বরটায় কল করল। The number you are trying to reach is currently not reachable. তখনই সে খেয়াল করলো ড্রাইভার তাকে অফিসের দিকে নিয়ে যাচ্ছে না, সে রাস্তার উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। ভাই, আপনি ভুল রাস্তা নিয়েছেন, আমাদের তো বাম দিকে যেতে হবে। কোথায় নিয়ে যাচ্ছেন? ভাই গাড়ি থামান, গাড়ি থামান। আর মাত্র কয়েক মিনিট, তারপর পুরো দুনিয়া সব জেনে যাবে। প্রকাশ পাবে যে বিশ্বাসঘাতকের ছেলে এখনো বেঁচে আছে। ক্যামেরা লাইভ হতে চলেছে। 2টোর আগে যদি তুমি নিজের মুখে দুনিয়ার সামনে সত্য না বলো, তাহলে 2টো জীবনই পৌঁছাবে সেখানে যেখানে তোমার বাবা মা পচে আছে। বেদ বুঝতে পারছিল না এখন সে কি করবে। সাবিত্রীকে বাঁচাবে, না কিয়ারাকে, নাকি নিজের পরিচয়ের সত্যটা সবার সামনে প্রকাশ হতে দেবে? পালিয়ে যাও বেদ, পালিয়ে যাও ছেলে। গতকালের অপমানের বদলা নিতে হলে বেদকে বেঁচে থাকতেই হবে। আর যদি সে সাবিত্রী আর কিয়ারাকে হারায়, তাহলে বেঁচে থেকেও সে তার বাবা মায়ের খুনির কাছে পৌঁছতে পারবে না। বেদের হাতে ছিল মাত্র 5 মিনিট, আর এই 5 মিনিটেই তার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নিতেই হবে। তাহলে বেদ কাকে বেছে নেবে, কিয়ারা, সাবিত্রী না নিজেকে? কে বেদকে এই অবস্থায় এনে দাঁড় করালো? আপনি কি করেছেন? সেই রহস্যময় মানুষটা আসলে কি চায়? বাকি গল্প জানতে দেখুন পরবর্তী পর্ব, শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর কে ফর কিং এর সব এপিসোড শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। এখান থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।